আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবশেষে ভারতের চাপে টনক নড়ল তারেক রহমানের। ক্ষমতার নেশায় অন্ধ হাসিনা শত শত গুম-খুনের তথ্য উন্মোচন, আদালতে একের পর এক মামলা। সর্বশেষ জানিয়ে দিব, জাতিসংঘ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পানি সমস্যা ও সীমান্ত হত্যা বন্ধ সহ ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান চায় বিএনপি। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি তুলে ধরেন। বিকালে ভারতীয় হাইকমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। হাইকমিশনারের সঙ্গে উপ হাইকমিশনার প্রভন বাদে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো কিভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। আমাদের পানির সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার। আমরা যে কথা বলেছি, সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন, যে কথাগুলো বলেছি, সেই সঙ্গে আমরা সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়ে সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছি। তিনি বলেন ভারতীয় হাইকমিশনার বলেছেন যে তারা এই বিষয়গুলোতে সজাগ। তারা চেষ্টা করছে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করা যায়। তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চান, বিশেষ করে এই পরিবর্তনের ছাত্র জনতার বিপ্লবের ক্ষমতার পরিবর্তন। পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসছেন তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কি করে আরো পজিটিভিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী। কূটনৈতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী থাকলেও আজ তিনি অনুপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে 2 হত্যা মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও 2টি মামলা হয়েছে। মামলা দুটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি 256 জন। এর মধ্যে রাজধানীর যাত্রাবাড়িতে খোবাই নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহমেদ শেখ হাসিনা সহ 88 জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে নাকি না তদন্ত করে যাত্রাবাড়ি থানা পুলিশকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলছেন। এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, উবাইদুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, সাইদ আবু হোসেন বাবলা, এনায়েত উল্লাহ শাহজাহান খান, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শামস পরশ, মইনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন আর রশিদ, বিপ্লব কুমার সরকার। গত 5 আগস্ট সকাল 10টার দিকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গুলিতে খুবাইব নামে একজন মারা যায়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 4 আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাই স্কুলের শিক্ষার্থী মিরাজ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 168 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের খালাতো ভাই জসিম উদ্দিন। এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিবারুল আফরোজ তিথি বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনার নিয়ে মামলা বা জিডি আছে না
মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি বাদীর জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে না কি তা তদন্ত করে 5 কর্মদিবসের মধ্যে রূপনগর থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন। এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মাহবুবুল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, নাইমুল ইসলাম খান, আরিফুল রহমান, মইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস উদ্দিন মোল্লা, শাহিদা তারেক দীপ্তি, কামাল আহমেদ মজুমদার, শাহিন চাকলাদার, মশিউর রহমান, হারুন আর রশিদ, শফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজী মেজবাউল হক বাচ্চু। দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের। দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, তরুণের শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি আধুনিক সুন্দর দেশ গড়তে চাই। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক 2 দিন ব্যাপী এক প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি কোর্সের আওতায় 2 দিন ব্যাপী প্রতি ব্যাচে 300 জন করে 7টি ব্যাচে মোট 2100 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। উপদেষ্টা বলেন, গত 5 আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর 3 দিন দেশে কোনো সরকার ছিল না ট্রাফিক পুলিশ। ঠিক সেই সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। কোনো প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তরুণ ছাত্র যুবকরা দিনরাত সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করেন। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ট্রাফিক পুলিশের শূন্যতা অনুভব করতে পারিনি। এমনকি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য তরুণ ছাত্র যুবকরা দিনরাত পরিশ্রম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রাফিক আইন সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ট্রাফিক আইন বিষয়ে সবার মাঝে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিকায়নে উত্তরণ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ পুনর্গঠন কাজে সহায়তা করবে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, বন্যা পুনর্বাসন এবং অন্যান্য প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রক্রিয়ায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাংলাদেশ প্রধান। সাক্ষাতে দেশের প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের পুনর্গঠন শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশ এবং নির্বাচনী সংস্কার সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি সাক্ষাতে দেশের প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের পুনর্গঠন শুরু করার সঙ্গে সঙ্গে পুলিশ এবং নির্বাচনী সংস্কার সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মিস গুয়েন লুইস। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রক্রিয়া, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা জাতিসংঘের নেতৃত্বে তদন্তের বিষয় আলোচনা চায়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার প্রক্রিয়া, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের নেতৃত্ব তদন্তের বিষয়ে আলোচনায় উঠে আসে। এ সময় তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়েও আলোচনা করেন। বৈঠকে গুয়েন লুইস অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করে এবং প্রফেসর ইউনূসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি পুলিশ প্রশাসন সহ নিরাপত্তা বাহিনীর সংস্কার সম্পর্কে খোঁজখবর নেন। জবাবে প্রধান উপদেষ্টা তাকে বলেন, সরকার পুলিশ সংস্কারের তার অগ্রাধিকার শীর্ষে রেখেছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি জুলাই বিপ্লব সংগ্রাম সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যবদ্ধ মুহূর্ত এবং তার সরকারের প্রধান কাজ ছিল প্রত্যেকের জন্য একটি উদাহরণ স্থাপন করা এবং এটি দেশের জন্য অর্থনীতির সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ঠিক করার জন্য একটি দুর্দান্ত সুযোগ। প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।
যা দেশের ঝামেলা কমিয়ে দেবে এবং দুর্নীতি কমাবে। তিনি বলেন সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশনও গঠন করেছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। গুয়েন লুইস বলেন জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্ত দল ইতোমধ্যে জুলাই ও আগস্ট মাসের সংগঠিত হত্যাকাণ্ড ও মারপিটের বিষয়ে কাজ শুরু করেছে। জাতিসংঘের এজেন্সি WHO এবং ILO আহতদের সাহায্য করার উপায় খুঁজছে এবং তারা ঘটনার দ্বারা মর্মাহত হয়েছে। লুইস এ সময় উল্লেখ করেন জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বয়ে যাওয়া বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য $4 মিলিয়ন প্রদান করেছে। তিনি বলেন বর্ষার শুরু থেকে বাংলাদেশ প্রায় 18 মিলিয়ন মানুষ বন্যার কবলে পড়েছে এবং জাতিসংঘ বন্যা দুর্গতদের জন্য সংস্থা ও দাতব্য সংস্থার সহায়তা সমন্বয় করেছে। লুইস তিন পার্বত্য জেলায় জাতিসংঘের সংস্থাগুলো যে সাহায্য কাজ করেছে তার রূপরেখা দেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দক্ষিণ এশিয়ায় বন্যার জন্য একটি আগমন সতর্ক ব্যবস্থা চালু করতে জাতিসংঘের সাহায্য চান। এছাড়াও প্রফেসর ইউনূস ক্যাম্পাসে থাকা রোহিঙ্গা শিশুদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘের সাহায্য চেয়ে বলেন এখানে রোহিঙ্গা তরুণদের একটি পুনর্জন্ম বেড়ে উঠেছে। ডিজিটাল আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগের মামলায় সাইবার ট্রাইব্যুনাল আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে। শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় রবিবার ঢাকায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করে। আজ এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে চার্জশিট আমলে না নিয়ে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন। গত বছর 2 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান এ মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করে সম্পূর্ণ চার্জশিট দাখিল করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে 2021 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম।